নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রাজনীতির ময়দানে হঠাৎ করেই জিহাদ চলে এসছে, ভোট জিহাদ। আমরা এতদিন শুনেছিলাম জিহাদ অর্থাৎ ইসলামিকদের একটা ধর্মযুদ্ধ, নাম হচ্ছে জিহাদ। ধর্মের জন্য যুদ্ধ করাকে বলা হচ্ছে জিহাদ। সেই জিহাদ আমরা শুনেছি লাভ জিহাদ, আমরা শুনেছি ল্যান্ড জিহাদ, কিন্তু এবার প্রথম আমরা শুনলাম ভোট জিহাদ, আর তাও নরেন্দ্র মোদীকে হারানোর জন্য। আমি আপনি আনন্দে আছি, আমরা ভোট দেব, ভোট উৎসব, কিন্তু এক শ্রেণীকে তাতানো হচ্ছে জিহাদ করার জন্য, এবং সেটা ভোট জিহাদ। সম্পূর্ণ বিষয়টা আপনি যদি শোনেন তাহলে বুঝবেন আমরা কতটা চিন্তার মধ্যে আছি। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। প্রথমেই বলি আপনাদের, আপনার আমার চিন্তা তো কিছু নেই, কারণ আমরা আরামে আছি, কারণ আমরা গণতন্ত্রের উৎসব ভোট দিতে যাব। বাড়িতে মাংস ভাত হবে, ড্যাং ড্যাং করে খেয়ে দিয়ে আমরা যাব, কেউ কেউ সকালবেলা যাব, তারপর উৎসবের দিনের মতো কাটাবো, হই হই করবো, চই চই করবো, এবং অপেক্ষা করে থাকবো 4 জুন কি হচ্ছে। যদি যেতে ভালো, না যেতে কি যায় আসে, আমার রাজ্যে তো আমি ঠিক আছি। এই চিন্তা নিয়ে আমরা চলি, আর এই চিন্তা নিয়ে যখন আমরা চলি, যখন আমরা নিশ্চিন্তে ঘুমাই, তখন কিন্তু কিছু লোক জেগে ওঠে, এবং তারা এই ভারতবর্ষের বুকে, যে ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে টুকরো হয়েছে, সেখানে দাঁড়িয়ে আবারও ধর্মীয় উস্কানি দেয়, এবং ধর্মীয় উস্কানি দিয়ে নরেন্দ্র মোদী সরকারকে ফেলতে চায়। আসলে এই পুরো সিস্টেমটা, আমি একটা কথা আপনাদের বারবার বলি, একটা সিস্টেম কাজ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফেলে দেওয়ার জন্য এবং হিন্দুত্ববাদী সমস্ত কিছুকে নষ্ট করার জন্য। আর এই সিস্টেমটা আজ নয়, প্রায় 700 বছর আগে থেকে শুরু হয়েছিল, আজও লাগাতার চলছে। 700 বছর মানে আমি মোগল পিরিয়ড বলছি। সেদিনও শিবাজি, ছত্রপতি শিবাজি মহারাজকে খারাপ প্রতিপন্ন করা চেষ্টা হয়েছিল, এবং একইভাবে মহারানা প্রতাপের বিরুদ্ধেও একইভাবে চলেছে। সর্বত্র যেখানেই মুঘলদের বিরুদ্ধে লড়াই হয়েছে, সেখানেই যে রাজারা লড়েছে তাদের বিরুদ্ধে একটা উল্টো বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে। যেমন বর্গী এলো দেশে, মারাঠা দস্যুদের বলা হতো। এই যে কথাগুলো আমরা শুনি না, এই কথাগুলো এইভাবেই ছড়ানো হয়, ছড়িয়ে তাদের বিরুদ্ধে চক্রান্ত করা হয়। ঠিক একইভাবে চলছে এখন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, কারণ মোদীজি এই দেশটাকে অন্য জায়গায় নিয়ে গেছে। আজকে আমি আপনি সুরক্ষিত, কিন্তু কিছু লোকের সুরক্ষার চিন্তা নেই, তাদের চিন্তা জিততে হবে, ক্ষমতা ছিনিয়ে নিতে হবে। আর এই ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জায়গায় চলে গেছে কিন্তু এই দেশের ইন্ডি মার্কা পিন্ডি চটকানো জোট, যারা এই দেশের পিন্ডিটাই চটকে দিতে চাইছে, এবং চটকে দিতে চাইছে আপনার আমার ভবিষ্যতের সমস্ত স্বপ্নকে। এই দেশ সনাতনের পীঠস্থান থাকবে কিনা তাই নিয়েও চিন্তা করে দিচ্ছে, কারণ এরা যে কথা বলছে, যে কথা খুব ভাইরাল হয়েছে, এবং যেটা খুব ব্রেকিং নিউজ হিসেবে এই রাজ্যেও চলতে পারতো, কিন্তু সেটা চলেনি, কারণ এই রাজ্যেও অদ্ভুতভাবে একটা ছদ্ম সেকুলারিজম দেখানো হয়, এবং তার আড়ালে হারিয়ে যায় এই ভোট জিহাদের কথা। ভোট জিহাদ এই শব্দটা নতুন। আমরা লাভ জিহাদ শুনেছি, আমরা ল্যান্ড জিহাদ শুনেছি, আমরা জিহাদ শুনেছি। জিহাদ একটা মুসলিমদের একটা যুদ্ধ, ধর্মযুদ্ধ শুনি, তার মানে জিহাদ মানে ধর্মযুদ্ধ, ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ শুনি আমরা। তো জিহাদ, জিহাদ শব্দটা মানে কিন্তু ভয়ঙ্কর লাগে আমাদের। সেখানে দাঁড়িয়ে লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, এই শব্দগুলো ভারতবর্ষের বুকে পরিচিত। ভোট জিহাদ এই কথাটা নিয়ে এলেন সলমান খুরশিদ, অর্থাৎ কংগ্রেসের তাবড় নেতা সলমান খুরশিদের ভাইজি মারিয়া আলম খাঁ। ফারুকাবাদে একটি জনসভায় দাঁড়িয়ে এসপির একজন প্রার্থীর সমর্থনে বলার সময় তিনি যে কথাটা বলেছেন, সেটাই কিন্তু সমস্ত দেশ জুড়ে ভাইরাল নিউজ হয়ে গেছে, এবং সমস্ত দেশের লোকেরাই চিন্তিত, শঙ্কিত, এবং দেশ কেন বিদেশের লোকেরাও চিন্তিত হয়ে যাবে এই শব্দটা শুনে, জিহাদ। এবার শুনে নিন আপনি কি কথা বলেছেন এই মারিয়া আলম খাঁ ভোটের মুহূর্তে। শুনুন। इसलिए बहुत अकलमंदी के साथ, बहुत जज्बाती ना होके, बहुत खामोशी के साथ एक साथ होके वोटों का जिहाद करो, क्योंकि हम सिर्फ वोटों का जिहाद कर सकते हैं और इस संघी सरकार को भगाने का काम कर सकते हैं। बहुत शर्म आती है जब मैंने आज ये सुना कि कुछ मुसलमानों ने आज यहाँ पर बैठ के मुकेश राजपूत की मीटिंग कराई। मुझे लगता है समाज को उनका हुक्का पानी बंद कर देना चाहिए। इतना मतलबी मत बनो कि बच्चों की जिंदगियों से खेलो, हमारे बच्चों की जानों से खेलो। आज कितने लोग CNRC में जेलों में बंद हैं, और आपको बता दूं मुझे खुशी हो रही है कि उन बच्चों के कितने केसेस
खुर्शीद साहब फ्री में लड़ रहे हैं, ये बहुत बड़ी बात है। শুনলেন আপনারা, পরিষ্কারভাবে তিনি কিন্তু বললেন ভোট জিহাদ করতে, একদম পরিষ্কারভাবে। এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বললেন যারা এর বিরুদ্ধে আছে, মানে যারাই বিজেপির পক্ষে আছে, তাদের হুক্কা পানি বন্ধ করতে, মানে তাদের সমস্ত কিছু বন্ধ করে দিতে। এই লড়াইটা তিনি ধর্মীয় লড়াই নিয়ে চলে গেছেন। ভাবুন, আমি আপনি ভাবছি রাজনীতির ময়দানে বিজেপি থাকবে নাকি তৃণমূল আসবে নাকি কংগ্রেস আসবে, কিন্তু ওরা ভাবছে ধর্মীয় ভাবে। এই সলমান খুরশিদের ভাইজি তার এই কথাবার্তা পরিষ্কার করে বুঝিয়ে দেয় যে কি ভাবছে তারা। আমি আপনাদের বারবার বলছি, এই প্রতিবেদনের গুরুত্ব যদি আপনি উপলব্ধি করেন তাহলে আমাকে বলতে হবে না, আপনি নিজে এই ভিডিওটাকে চারিদিকে শেয়ার করবেন, কারণ বিপদটা কোথায় আছে আপনাকে বুঝতে হবে। একটা শ্রেণীকে উস্কানো হচ্ছে কিসের জন্য? না, জিহাদ, ভোট জিহাদ, মানে সবাই মিলে ভোট দিন, জিহাদ করুন। কার বিরুদ্ধে? এই সরকারের বিরুদ্ধে। আসলে মোদী সরকার থাকলে ক্ষতি কোথায়? মোদী সরকার থাকলে আপনার লাভ না ক্ষতি? এটা আপনি নিজেকে জিজ্ঞাসা করবেন। আপনি পেট্রোলের দাম, ডিজেলের দাম, গ্যাসের দাম এই নিয়ে চিন্তা করছেন, আর এক শ্রেণী চিন্তা করছে ভারতবর্ষের বুকে কি করে আক্রমণ করা যায়। আমি বলছি পাকিস্তানে থাকা উগ্রপন্থীদের কথা, পাকিস্তানে থাকা চীনের আক্রমণ, এই সব আক্রমণগুলো আমাদের ভারতবর্ষের বুকে কিন্তু ধীরে ধীরে হবে, যেটা মোদী সরকার আছে বলে পারছে না। পাকিস্তানের লোকেরা ছটফট করছে, মানে যারা আতঙ্কবাদী তারা ছটফট করছে ভারতবর্ষের বুকে কিছু করার জন্য, আর ভারতবর্ষের বুকে থাকা স্লিপার সেলেরা চুপচাপ অপেক্ষা করে আছে কখন এই মোদী সরকার চলে যাবে, অর্থাৎ বাঁধন আলগা হবে। মনে আছে নিশ্চয়ই আপনাদের একটা প্রবাদ বাক্য বা আমরা কথা যেটা বলি সেটা হচ্ছে বামন গেল ঘর তো লাঙল তুলে ধর, মানে যখনই মাথা থেকে এই নরেন্দ্র মোদী সরে যাবে না তখনই কিন্তু শুরু হয়ে যাবে আবারও সেই পুরনো দিনের কথা। অর্থাৎ ট্রেনের নিচে বোম আছে কিনা দেখতে হবে, সিটের নিচে বোম আছে কিনা দেখতে হবে, রাস্তায় বেরোলে চিন্তা হবে কোনো বড় হোটেলে বসে খাচ্ছেন আপনি, মুম্বাই অ্যাটাকের মতো অ্যাটাক হয়ে যাবে কিনা চিন্তা করতে হবে। এই সব কিছু শুরু হবে, কারণ ওত পেতে বসে আছে ওই সমস্ত এজেন্টরা, ওই সমস্ত স্লিপার সেলেরা, ওই সমস্ত আতঙ্কবাদীরা। সবাই অপেক্ষা করে আছে। ভারতবর্ষের বুকে আজকে যে শক্তিশালী ভারতবর্ষ আমরা দেখছি গোটা বিশ্বের বুকে, সেই শক্তিশালী ভারতবর্ষ আর থাকবে না। নরেন্দ্র মোদীকে দেখে আপনার কি মনে হয়? এই মানুষটা শুধুমাত্র প্রধানমন্ত্রী হয়েছেন তারপরে কি এত দম বেড়েছে? না, মনে রাখবেন আপনারা, লাল চকে তখন কিন্তু তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, লাল চকে দাঁড়িয়ে ঝান্ডা তিরঙ্গা ওড়ানোর জন্য কিন্তু তিনি গিয়েছিলেন। সেই প্রতিবেদন আমি আপনাদের সামনে এনেছি। আজ ভারতবর্ষ এমন জায়গায় আছে অন্য কোনো দেশ ভারতবর্ষের দিকে তাকাতে সাহস পায় না। আজ ভারতবর্ষ আমেরিকা যেরকম ভাবে অস্ত্র রপ্তানি করে, বিক্রি করে, আমদানি করে টাকা পয়সা, ঠিক একইভাবে ভারতবর্ষ নিজেদের অস্ত্র বিক্রি করছে। অর্থাৎ ভারতবর্ষ আজকে উন্নতির সেই শিখরে আছে। ভারতবর্ষের জিডিপি আজকে কোন জায়গায় আছে আপনি দেখুন, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে দেখুন বা সমস্ত সুরক্ষার দিক থেকে দেখুন, ভারতবর্ষ এখন আস্তে আস্তে ধীরে ধীরে 3 নম্বর 1 নম্বরের দিকে এগোচ্ছে। সেই ভারতবর্ষ এগোতে পারছে একটাই কারণ হচ্ছে নরেন্দ্র মোদী আছে বলে। সবার উপরে হচ্ছে ভারতবর্ষের বুকে থাকা আমরা সনাতনীরা, আমরা কি সেফ নাকি আনসেফ? এই প্রশ্নটা আপনাকে নিজেকে করতে হবে। নিজেকে করুন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি এই ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদী থাকতে একজন সনাতনী হিসেবে সেফ নাকি আনসেফ? এটা নিজেকে প্রশ্ন করুন। প্রশ্ন করুন আপনি এতদিনের যে আমাদের যে কি বলবো বলতে পারেন একটা অভিশাপ যে আমরা রামচন্দ্রকে প্রতিষ্ঠা করতে পারিনি আমাদের রাম মন্দিরে, সেটা কার জন্য সম্ভব হয়েছে? যে কাশ্মীরে 370 ধারা তোলার কথা কেউ ভাবতই না, এখনো কংগ্রেসীরা বলে আমরা 370 ধারা আবার জারি করে দেবো, এখনো সিপিএম ভাবে আমরা 370 ধারা জারি করব। অর্থাৎ সবাই চায় কাশ্মীরটাকে আলাদা করে রাখতে, কিন্তু মোদিজি সেটা করেননি। এটা সেফ না আনসেফ? আজকে আপনি যে কোনো প্রান্তে যান আপনার ভয় নেই, কেউ গ্রেনেড আক্রমণ করছে না, কারণ গ্রেনেড আক্রমণ করার পরে কি হতে পারে সেই পরিণতি কথা ভেবে পাকিস্তানের বুকে থাকা সমস্ত জঙ্গি সংগঠন থরথর করে কাঁপে। আজ পাকিস্তানের বুকে থাকা টেরোরিস্টরা পর্যন্ত যারা একদিন ভারতবর্ষের বুকে আক্রমণ করেছিল তারা আতঙ্কে ঘরের বাইরে বেরোয় না, কারণ পাকিস্তানও তাদের কাছে সেফ নয়, কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এগুলো আপনাকে ভাবতে হবে। আজকে এই সলমান খুরশিদের ভাইজি মারিয়া আলম খান এই সমস্ত কথা বলতে সাহস পাচ্ছে, কারণ তারা জানে এই কথা বললে কিচ্ছু হবে না, যদিও তাদের নামে অলরেডি এফআইআর করা হয়ে গেছে। এফআইআর করা হলেই শুধু হবে না, আমাকে আপনাকে সবাইকে আমাদের ভাবতে হবে। একটা শ্রেণী তারা যদি বলে আমি ভোট জেহাদ করব, তাহলে আমরা কেন না ভোটটাকে ধর্মযুদ্ধ হিসেবে দেখব? এই প্রশ্নটা উঠবে। কিন্তু আজকে যদি বিজেপি কোনো সভায় বলে যেটা হিন্দুদের লড়াই, হিন্দুদের বাঁচার লড়াই, তাহলে কি হবে?
তাহলে কিন্তু রে করে সমস্ত সংবাদ মাধ্যম ঝাঁপিয়ে পড়বে। বাংলার বুকে ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ এই শব্দটা ইউজ হবে। এবং এখানে সঙ্গে সঙ্গে দেখবেন যত বুদ্ধি বেঁচে খাওয়া লোকেরা আছে ভিড় করে ফেলেছে, স্টুডিও ভর্তি হয়ে গেছে। সবাই বলবে এটা কি হচ্ছে, একটা ভোটের মধ্যে ধর্মের কথা কি করে আসে। চশমার ফাঁক দিয়ে নামিয়ে বুদ্ধি বেঁচে খাওয়া লোকগুলো বারবার প্রশ্ন করবে আপনার দিকে তাকিয়ে, আপনারা ভাবুন আপনারা কোথায় আছেন, ডিক্টেটরশিপ চলছে এই দেশে। আর এখন মারিয়া আলম খানের কথা কিন্তু এই রাজ্যের কোনো সংবাদ মাধ্যম বড় করে দেখাচ্ছে না, কারণ এটা ভোট জিহাদ। তাই আপনাকেই চিন্তা করতে হবে, কারণ আপনার ভবিষ্যৎ আপনার হাতে। আপনি যখন ভোট দিতে যাবেন তখন ভাববেন একটা শ্রেণীকে তারা রাগাচ্ছে, উস্কাচ্ছে ভোট জিহাদের জন্য। ভোট জিহাদ ভাবুন আপনি আমরা ঠিক কোথায় আছি। ভারতবর্ষের বুকে একদিন ধর্মীয় এই আন্দোলন উঠেছিল, ধর্মের ভিত্তিতে টুকরো হবে এই ভারতবর্ষ। আজ বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুরা তারা একবার ভাববেন আপনারা সেকুলার হয়ে গেছেন, কিন্তু লাঠিটা খেয়েছিলেন কেন সেটাও মনে রাখবেন। ভাবেন আপনারা এখানে এসে আপনারা সেফ আছেন, কিন্তু ভাববেন একবার কেন ওই দেশ থেকে আপনাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বা চলে এসেছিলেন। এগুলো ভাবতে হবে আপনাদের। আপনার পূর্বপুরুষ চলে এসছে, আপনি ভুলে গেছেন। পিঠে কাঁটার তারের দাগ অর্থাৎ বেড়া টপকানোর দাগ, সেটা নিয়ে আপনার পূর্বপুরুষরা যারা ছিলেন, যারা এখন মারা গেছেন হয়তো, তাদের কথা আপনি ভুলে গেছেন। কিন্তু ভোলা উচিত নয় কেন তাড়িয়ে দেওয়া হয়েছিল, কেন চলে এসছে, এগুলো ভাবতে হবে। ভাবানোর জন্যই আমার এই প্রতিবেদন কষ্ট করে করা। জানি না এটার মূল্য পাবো কি পাবো না, কিন্তু আমি আমার কাজ করে গেলাম। বলতে পারেন পাড়ার ওই ঘেয় কুকুরটার মতো যে চিৎকার করে বলে চোর এসছে, ওঠো ওঠো ওঠো। যখন অ্যালসেসিয়ান, আপনার বাড়ির অ্যালসেসিয়ান, পোষা ডোবারম্যান, পোষা ল্যাব্রাডর চুপ করে ঘুমোচ্ছে, আরামে ঘুমোচ্ছে এসির মধ্যে, তখন গরমের মধ্যে ছটফট করা ওই ঘেয় কুকুরটা চিৎকার করে বলে চোর এসছে। আপনার অপশন আপনার কাছে, অর্থাৎ আপনি চাইলে ঘেয় কুকুরটার গায়ে গরম জল ঢেলে দিতে পারেন, বা ইট ছুঁড়ে তাকে পিঠে দগদগে ঘা করে দিতে পারেন, অথবা তাকে আপনি সামান্য এঁটোকাটা দিয়ে বাঁচাতে পারেন। এটা আপনার চিন্তা, আমার কাজ আমি করলাম। জাগুন, ভাবুন। একদিকে চলছে ভোট জিহাদের আন্দোলন, ভোট জিহাদ, আর একদিকে আপনি আমি ঘুমোচ্ছি। আমরা ভোট কেন্দ্রে যেতে চাই না, আমরা ভাবি পরে যাব। সবটা আপনাকে ভাবতে হবে, না ভাবলে আমার কিছু যায় আসে না। আমি মরে গেলাম তো চুকে গেল, ভালো করে ভাববেন। আমি বেঁচে আছি মানে আমার কষ্ট, আমি মরে গেলে আমি বেঁচে যাব। আপনি, আপনার কি হবে, আপনার কি হবে আপনি ভাববেন। আপনার ভবিষ্যৎ প্রজন্ম আছে, তাদের কি হবে ভাববেন। আমার কেউ নেই, দুটো বিড়াল ছানা ছাড়া, আর কিছু বলার নেই। এরপরে যদি আপনার মনে হয় আপনার কিছু বলার আছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। যদি মনে হয় আমি ঠিক বলেছি, অবশ্যই কমেন্টস করবেন। আর যদি মনে হয় আপনার বিবেক বলে হ্যাঁ প্রতিবেদনটা শেয়ার করে সবাইকে জানানো দরকার আছে, তবেই শেয়ার করবেন। আর এতটা দেখার পরে যদি মনে হয় এই প্রতিবেদন নেই, এই দেখার পরে এইরকম চ্যানেলটা সাবস্ক্রাইব করা যেতে পারে, তবেই সাবস্ক্রাইব করে আমার আপন জানাবেন, তারপর যাবেন। খুব ভালো থাকুন, আমি আসি এখনকার মতো। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।